বলুন তো কি দেখতে পাচ্ছেন? ইয়েস, এটা হচ্ছে অ্যাকনলেজ স্লিপ ওনারশিপ ট্রান্সফার। এটা আপনাদেরকে কেন দেখালাম জানেন? এটা আপনাদের দেখালাম এই কারণে, বর্তমানে বিআরটি এর যে অবস্থা আমি দেখলাম বা দেখে আসলাম, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জানি না আপনারা বিআরটি এর সম্বন্ধে আপনাদের কতটুকু অভিজ্ঞতা আছে, কতটুকু জানেন আপনারা, বা কতটুকু আপনারা কাজ করেন সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমি আজকে 10 তারিখ, আজকে বিআরটি এর অবস্থা দেখে আমি তো প্রায় হতাশ হয়ে গেলাম। কেন হতাশ হয়েছি আমি আপনাদেরকে বলি। আমি আমার বাইকটা আমি যার থেকে কিনছি বা যেভাবে কিনছি, তো বাইকটা সে কমই চালাইছে, বা যেমন আমি ভালো অবস্থায় বাইকটা তার থেকে কিনছি। কেনার পরে বাইকের যাবতীয় ডকুমেন্ট সবকিছুই আমার কাছেই ছিল। তো যে বাইকটা ওনার ছিল তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল, সে অথবা তার যে কার্ড, সে কার্ডটা সে উঠায় নাই। উঠানোর ডেট ছিল 11 জানুয়ারির, যেটা 26-এ এই সময়টুকু ছিল। আমি বিস্তারিত আলোচনা কেন করতে চাচ্ছি, এই জন্য আমি ফার্স্টে ব্যাপারটা কেন দেখাইলাম। এই ব্যাপারটাকে দেখানোর রিজন হচ্ছে, বর্তমান বিআরটি এর অবস্থা এতটাই করুণ, এতটাই ভয়ঙ্কর, সেখানে দালাল ছাড়া কাজ হয় না। এখন আমি ইউটিউবের ভিডিও দেখে অনেক আশ্বস্ত হয়ে ভাবলাম যে দালাল ছাড়া কাজ করায় কিছু টাকা আমার কাজ হয়ে যাক, যেটা আমার জন্য অনেক ভালো হবে। তো এটার জন্য আমি খুব রিল্যাক্স ছিলাম, খুবই একটু শান্তিতে ছিলাম যে আমার কিছু টাকা সেভ হবে, আমার জন্য ভালো সেভ হইলে। তো ফার্স্ট টাইম এটা কেন দেখাইলাম, এই অ্যাকনলেজ স্লিপটা কেন দেখাইলাম, সেটা হচ্ছে আজকে আমি নাম ট্রান্সফারটা করে আনছি বিআরটি থেকে, ফ্রেশ হয়েছি হয়ে, তারপর ভাবলাম এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি, এবং এটা কমপ্লেন হিসেবে ধরতে পারেন বা এটা আপনাদেরকে সতর্ক হিসেবে ধরতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয়। সেটা হচ্ছে, এটাও দেখা, এটা হচ্ছে টেলিটকের সিম। এটাও আমি কেন কিনছি সেটা আমি বলতেছি। প্রথমত হচ্ছে বিআরটিতে যখন আমি যাই, বিআরটিতে যাওয়ার পরে বিআরটিতে যখন আমি যাই আমার বাবাকে নিয়ে যাওয়ার পরে বিআরটি এর নাম ট্রান্সফারের যত ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট গুলা আমি আমার বাবাকে দিয়ে লোক ধরে 1000 টাকার বিনিময়ে আমি লেখা টাকায় সবকিছু ঠিক করে ফেলি ভাই থেকে। কিন্তু ভুলক্রমে আমি সেদিন যে বিএসপি না বিএসবি না কি একটা অ্যাকাউন্ট করতে হয়, সরি নামটা আমার সঠিক মনে নেই, ক্ষমা করবেন। নামটা আপনারা যতটুকু আপনারা কি বলতে চাইছেন বুঝতে পারছেন। অনলাইন সাবমিট যেটাকে বলে, ট্রান্সফারের যে ব্যাপারগুলো সেটাই আমি খাতায় লেখাইছি। খাতায় লেখানোর পরে আমি যেটা উপলব্ধি করলাম, যে ভাবলাম যে সব হয়েই তো গেছে, আর তো কাজ নাই, মালিক আসবে, সাইন দিবে, ছবি তুলবো, আর ফিঙ্গারপ্রিন্ট দিবে, কাজ হয়ে গেল। হ্যাঁ, তো বিআরটি নতুন নিয়ম হচ্ছে কি, সেটা অনলাইনে কাজ করতে হয়। এটা মানে আপনারা জানেন, অনলাইনেই কাজগুলো করতে হয়, অনলাইনেই সাবমিট করতে হয়। তারপরে ওই দিনই মালিক আসতে হয়, মালিক এবং ক্রেতা দুইজনকে আসতে হয়। এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছে এই কারণে যে বিআরটিতে দালাল ছাড়া কাজ হয় না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিআরটিতে দালাল ছাড়া কাজ হয় না। কারণ হচ্ছে আজকে আমি প্রায় হতাশ হয়ে গেছিলাম, প্রায় কান্নাই করে দিব এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। কেন? যখন বিক্রেতার সাথে আমার কথা হয়, বিক্রেতা বলছে আমি বুধবারে আসবো, বিক্রেতা বলছে না, ঠিক আছে, বুধবার দিন আমি আর বাবা গিয়ে নাম ট্রান্সফারের যে ডকুমেন্ট যা যা কাগজ দরকার পড়ে সেটা তো আপনারা জানেন, সেই ডকুমেন্ট সবকিছু আমি রেডি করি। রেডি করার পরে ভাবলাম যে বিক্রেতা বলতেছে যে আমি সোমবারে আসবো, মানে আজকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরাও রিল্যাক্স থাকলাম। তো আজকে বিক্রেতা আসছে নিজ দায়িত্বে। আসার পরে তো আমি ভাবলাম যে যেহেতু দালালকে দিলে 8-7, কখনো 7000, কখনো 7.5, কখনো 8, যার থেকে যা খেতে পারে, এই টাকাটা যেহেতু যায়, আমরা এই কাজটা করে ফেলি। তো আমি ব্যাপারটা খুব ইজি ভাবে নিয়েছি, কারণ ইউটিউবের যেসব ভিডিও, কিছু কিছু ভিডিও এমন ভাবে প্রেজেন্ট করে, আরে কত ইজি, একা একা কাজ করে ফেললাম, একা একা আমি নাম ট্রান্সফার করে ফেললাম। আসলে বিআরটি অনেকগুলো কাজ আছে যেগুলো একা একা পসিবল না। তো এখন হচ্ছে যখন নাম ট্রান্সফারের জন্য যাই, সকাল 8টা 10 ঘুম থেকে উঠি, আমি 9টায় পৌঁছায় যাই সেখানে, সে আস্তে আস্তে 10টা 10 বাজায়, সমস্যা নেই। তো আমি যখন এখানে বসি, উনি আসছে, আসার পরে উনি হয়তো মনে করছে যে আমি দালাল ধরে রাখছি, যাবো আর কাজ হয়ে যাবে, এরকম কিছু মনে করছে। তো যখন দেখছে আমি অনেস্ট পর্যায়ে কাজ করতেছি, নিজে নিজে কাজ করতেছি, তখনও সে কিছু বলে না, কারণ সবকিছুর একটা ভদ্রতা বলে কথা আছে। তো যখন আমি যাই, আমি এই ডকুমেন্টগুলো নিয়ে অনলাইনে এখানে যাই। অনলাইনে এখানে যাওয়ার পরে যে অনলাইনে যে সাবমিট করতে হয়, যে অ্যাকাউন্ট বিএসবি বলে বা বিএসবি বলে, হোয়াট এভার যেটি হোক, অনলাইনে যে ব্যাপারটা সাবমিট করতে হয় সেটা অনলাইনে সাবমিট করি। তো যখন আমি সাবমিট করার সময় আমি আমার এয়ারটেল নাম্বারটা দিই, আমার একটাই নাম্বার, এয়ারটেল নাম্বারটা দিই। এয়ারটেল নাম্বার দেওয়ার পরে
এয়ারটেল নাম্বার তারা অ্যাকসেপ্ট করেনি অ্যাকাউন্টে। পরে ওই বিক্রেতাকে আমি ওই বিক্রেতাকে আমি বসায় রাখছি, রেখে আমি 10 নম্বর ফলপট্টির ওখানে যাই। ফলপট্টির ওখানে টেলিটকের অফিসিয়াল শোরুম আছে, সেখানে যাই। সেখানে গিয়ে আমি এই টেলিটক সিমটা কিনে আনি, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখেছি কেন টেলিটক সিমটা আমি কিনছি। টেলিটক সিমটা কেনার পরে আমি আবার ব্যাক আসি বিআরটির অফিসের পিছনে কম্পিউটার দোকানগুলো, সেখানে আসি। আসার পরে এই নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করা হয়। এই সাবমিটে আমার বাসার পানির বিলের কপি থেকে শুরু করে নাম ট্রান্সফারের যত ডকুমেন্ট দরকার, জাস্ট জানেন যত ডকুমেন্ট দরকার সবগুলো ডকুমেন্ট আমি সাবমিট করি অনলাইনে। এবং সাবমিটের সময় আমাকে দেখাও নিছে, মানে চেক আউট যাকে বলে, চেক আউট করা নিছে। আমি হয়েছি রিল্যাক্স আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব তো ঠিক আছে। যে বিক্রেতা সে কিন্তু দেখতে পাইছে যে আমার সকল ডকুমেন্ট ঠিক আছে, স্ট্যাম্প থেকে শুরু করে সিল থেকে শুরু করে আমার ভোটার আইডি কার্ড, আমার লাইসেন্স, বিক্রেতার ভোটার আইডি কার্ড, আমার মানি রিসিট, তারপর হচ্ছে আপনার পানির বিলের কপি থেকে শুরু করে ক্রেতা এবং বিক্রেতার যে প্রথম 3 না 4 পাতা রসিদগুলো থাকে, সেই রসিদগুলা সবকিছুই, যা যা ডকুমেন্ট লাগে সবকিছুই সেখানে ছিল। সবকিছু থাকার পরেও আমি যখন 205 নম্বর রুমে যাই, কেন যাই সেটা আমি বলতেছি। ওইখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছে যে আমার এই ডকুমেন্ট রিজেক্ট করা হলো। তো আমি বললাম, স্যার রিজেক্ট কেন করা হলো? উনি বলতেছে যে অনলাইন সাবমিট যে করা হয়েছে, এই অনলাইন সাবমিটে তো কেরানীগঞ্জ দেখাচ্ছে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আমার সামনে তারা অনলাইনে সাবমিট করলো, সব ডকুমেন্ট দেওয়া হলো, আমি যেখানকার বাসিন্দা সেটাও দেওয়া হলো, সবকিছু অনলাইনে দেওয়া আছে, পানির বিল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, A to Z। তাহলে কি জন্য আমার এই প্লেসটাকে দেখাইলো কেরানীগঞ্জ? তো আমি ওনার কাছে কোশ্চেন করলাম, সে বলছে যেখান থেকে সাবমিট করে সেখান থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তো আমি বললাম, স্যার এটা কি কিছু করা যায় না? আমার তো সকল ডকুমেন্ট, সেগুলো কি আপনি চেক করবেন না? সেগুলো চেক করেন। সেগুলো সে চেক করবে না, সে অনলাইনটাই চেক করবে। তো ফার্স্ট আমি বলি যে বিআরটি কিন্তু আগে অনলাইন সিস্টেম ছিল না, আগে এই ডকুমেন্টগুলোই চলতো। ডকুমেন্টগুলো সলিড থাকলেই বাকি খাতায় সাইন বলেন বা যেটাই বলেন সেটা কাজ করে হয়ে যেত। এখন সিস্টেম আসছে কি অনলাইনে। তো অনলাইন আসার পরে আরো বেশি প্যারা বাড়ছে, সময় লাগে বেশি, হ্যারাসমেন্ট হইতে হয় বেশি, মানে মানে কি বলবো আর, মানে অনলাইন হওয়াতে খুব ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। আগে অনেক ডকুমেন্ট থাকতো, সব ডকুমেন্ট গুলো পাতা উল্টায় দেখতো সব ঠিক আছে, তারপরে সাইন করে দিত সে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন বা আপনার যে পরবর্তী কাজ সেটা করে আপনি চলে যান। তারপর মানে মোবাইলে মেসেজ আসবে, ওই দিনে আইসেন, ফিঙ্গারপ্রিন্ট হোক বা নাম্বার প্লেট হোক বা যেটাই হোক, হোয়াটএভার। তো সিম কিনলাম, সবই হইলো, আমার সকল ডকুমেন্ট ঠিক আছে। তারপরেও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আমি উপর দিয়ে দিচ্ছি, আমি তার ছবিটা তুলতে পারিনি, আমি ওনার নামটা দিয়ে দিব। গিয়ে বলেন, উনি যদি সাইন করে দেয়, আজকে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, আজকেই সবকিছু হয়ে যাবে, কোনো প্যারা নেই। মুদ্রা কথা হচ্ছে এইখানে যে আমি যে এখানে গেলাম, রিজেক্ট করে দিল, আমি আবার অফিসে গেলাম। আবার অফিসে যাওয়ার পরে অনলাইন আমাকে দেখালে, দেখেন আপনার সবকিছু সাবমিট করছে, সব চেক আউট, আমাকে আবার করে দেখে যে আপনার সবকিছু ঠিক আছে। তো অনলাইনে সাবমিট ঠিক আছে, অনলাইনে সাবমিট করছে সেটাও ঠিক আছে, আমার ডকুমেন্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে কেন আমার এটা প্রসেস সে করে দেয়নি? যখন তাকে আমি আবার ব্যাপারটা নিয়ে দেখাইলাম যে স্যার এটা এখন তো করে দেন, সব ঠিক আছে, তখন বলতেছে আপনি যে অনলাইনে সাবমিট করছেন, এই অনলাইনে যেখানে করছেন সেখানে যাবেন, এখানে একটা ডেট পড়বে, ওই ডেট অনুযায়ী আসতে হবে। তো আমি বললাম, স্যার যে বিক্রেতা যে আসছে সে অসুস্থ, সে চলে যাবে, সে থাকতে পারতেছে না, স্যার আজকে ক্লিয়ার করে দিলে ভালো হবে। অনেক বিনয়ের সাথে বলছি কথা, তারপরে সে কথা রাখেনি। আচ্ছা ঠিক আছে, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে, মানলাম আমি ভুল আছি, বাকি সবাই সঠিক, আমি নিয়ম শৃঙ্খলাকে ফার্স্টে রাখলাম। নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখার পরে যখন আমার কাছে কোনো কুল কিনারা নাই, এখন আমি কি করব? কারণ আমার বাবা একটু কাজে বাইরে ছিল, সবকিছু মিলিয়ে আমি হতাশ, এবং সেই সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, আমি কষ্ট করতেছি, আমার পায়ের যে তলা হাঁটার কারণে শক্ত পর্যন্ত হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল, যার কারণে আমার প্রায় কান্দা মতো অবস্থায় যে এখন কি করা যায়। যে বিক্রেতা, তারও মন মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ দুপুরে যেতে ক্ষুধা তো ওনারও লাগছে, আমারও লাগছে। তো হঠাৎ করে একজন পরিচিত দালাল ছিল, তার সাথে পরিচয় হই, তার সাথে আবার দেখা করি, কথা বলি, সব ডকুমেন্ট যদি করে ফেলছি, তো এখানে টাকার বেশি একটা প্রয়োজন পড়ে নাই, তাকে আমার 3300 টাকা তাকে আমার দেওয়া লাগছে।
3,300 টাকা দেওয়া লাগছে। কেন দেওয়া লাগছে? কারণ সে 8,000 টাকা দাবি করছিল। কারণ এখন আমি অনলাইনে সাবমিট থেকে শুরু করে আমি সবই কিন্তু মোটামুটি করে ফেলছি আমার যতটুকু আগে, তারপরও 3,300 টাকা লাগছে। কেন? এই যে আমার এখানে রিজেক্টেড ব্যাপারটা যে আসছে, এই রিজেক্টেড ব্যাপারের কোড নাম্বারটা ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা লিখে রাখে, যারটা রিজেক্ট হোক না কেন বা যাকে মন চায় দেয়, যাকে মন চায় দিবে না, এটা নোট করে রাখে বা জেনে রাখে। যখন একবার রিজেক্টেড আসে বারবার গেলে বারবার আপনাকে ফিরিয়ে দিবে। যেমন আমাকে ফিরিয়ে দিয়েছে 2বার, কোনোভাবেই হবে না। তো যেহেতু হবে না, এখন আমি কি করবো? তারা যদি সাইনটা না দেয় তাহলে এটা কিভাবে পসিবল? তো এক পর্যায়ে কি হলো, দালালের কাছে যাই, দালালকে সব বলি। দালাল বলে আপনাকে সেদিন বলছিলাম আমার কাছ থেকে লেখায় নিলেন, আমি বলছিলাম আমার কাছে আসেন আমি করা দিব, আপনি পাকনামি করে করতে গেলেন। তো যেখানে 2,500 টাকা লাগতো সেখানে লাগছে 3,000। পরে হঠাৎ করে বলছে না 3,300 টাকা লাগবে। আচ্ছা গেল, 3,300 টাকা যেহেতু লাগবেই, সে কি করলো? আমাকেও লাগে নাই। মজার ব্যাপার হচ্ছে এখানে আমাকেও লাগে নাই, সে বিক্রেতাকে নিয়ে আর সকল ডকুমেন্টকে নিয়ে উপরতলায় গেছে। বিআরটি উপরতলায় গিয়ে উপরতলায় যাওয়ার পরে একটা ডকুমেন্টের ছবি আমি আপনাদেরকে দিব, ভিডিওর মধ্যে দেখবেন, এই দেখতে পারবেন যে বিক্রেতা তার ছবি। কিভাবে করে দালাল সিস্টেম করে যে এই কাজটা করলো। ফিঙ্গারপ্রিন্টও দরকার লাগে নাই, কোনো কিছু দরকার লাগে নাই, ডকুমেন্ট দিছে, টাকা ক্লিয়ার করছে, বিক্রেতাকে বিদায় করে দিছে, আপনার কাজ শেষ। জাস্ট পরে আমাকে এই স্লিপটা দিল। এখানে স্লিপে এই স্লিপে দেওয়া আছে এখানে 2,070 টাকা লাগছে স্লিপে, এখানে লেখা আছে ট্যাক্স রিসিপ্ট বা যেটি হোক এটা লাগছে, এখানে উল্লেখ করা আছে। এখন এই গাড়ির রেজিস্ট্রেশন আমার নামে হয়ে গেছে। তো যেহেতু আমার নামে হয়ে গেছে, তো যেই কাজটা আমি সৎভাবে করতে চাইছিলাম সেই কাজটা কেন আমি করতে পারিনি। এখন জানি না আপনি আমার কষ্ট কতটুকু বুঝছেন আর কতটুকু আমি বুঝতে পারছি তা আমি জানি না, কিন্তু দালালের দারুণ খেল এখানে আছে। এই লোকটা এই 3,300 টাকার বিনিময়ে সেখানে গিয়ে সিস্টেম মোতাবেক বিক্রেতার সকল কাজ ক্লিয়ার করে ফেললো, নাম ট্রান্সফার করে ফেললো। এখন কি হলো, 10 দিন পরে যেতে হবে, যাওয়ার পরে আমি জাস্ট ফিঙ্গার দিব, ফিঙ্গার দিলে একটা সময় আমার রেজিস্ট্রেশন কার্ড চলে আসবে, মোবাইলে মেসেজ চলে আসবে যে আমার কার্ড হয়ে গেছে, নিয়ে আসেন। এই কাজ কিন্তু হয়ে গেল। এইটার জন্য আমি সকাল থেকে কষ্ট করলাম, আমি সৎভাবে কাজ করেও আমার কাজ হয়নি, আমাকে রিজেক্ট করা হয়েছে। আমি অনলাইনে টোটাল ডকুমেন্ট সাবমিট করছি, আমি কাজে সৎ ছিলাম, আমার সব কাজ সঠিক ছিল, তারপরেও আমাকে রিজেক্ট করা হয়েছে। এই রিজেক্ট করার কারণে আমিও হতাশ হয়ে যাই, দালাল এই কাজটা করে ফেললো। মজার ব্যাপার হচ্ছে এমন একটা ভিডিও দেখছি, 3 না 4 বছরের আগে ডকুমেন্টও পাচ্ছে না এক মালিক, সে দালালের কাছে যায়, দালাল এটা বের করে ফেলে, কিন্তু এখানকার কর্মকর্তারা কেউ বের করতে পারে না। কিভাবে সম্ভব হয়? আপনারা দয়া করে একটু ভালোভাবে ঘাটেন, দেখতে পাবেন এরকম ভিডিও আছে যে যেটা ওইখানকার কর্মকর্তারা বের করতে পারে না, সেটা এখানকার দালালরা বের করতে পারে। কিভাবে পারে? আমার কথাটা হয়তো আপনার খারাপও লাগতে পারে বা আপনি আমার কথায় সহমত নাও হতে পারেন, কিন্তু আমার জ্ঞান, আমার চোখ, আমার বিবেক যা দেখছে আজকে, তো আমি দেখে যা বুঝলাম যে এইখানে দালালের পাওয়ার ছাড়া অন্য কারো খানা নাই। এখানকার যে সিস্টেমই হচ্ছে খালি গুতা দেওয়ার সিস্টেম। গুতা মানে বুঝছেন, খালি সই করবো এইটুকুই, বাকি সব দালালের কাজ। যদি আপনার টাকা ফেরানো হয়, আপনার যদি কষ্ট করতে মন না চায়, আপনি টাকা দিয়ে দিবেন, বসে থাকবেন, দালাল আপনাকে এসে ডকুমেন্ট বুঝাই দিবে, আপনার কোনো কাজ নেই, রিল্যাক্স চিল থাকবেন। আর যদি সৎভাবে কাজ করতে যাবেন, ওই এই রুম থেকে এই রুমে যাবেন, ওই রুম থেকে ওই রুমে যাবেন, এইভাবে করে করে যে আমার মতো আর কি। এই হচ্ছে অবস্থা। সৎভাবে এখানে কাজ হয় না। যদি কেউ ইউটিউবে বলে থাকে আমি একা একা নাম ট্রান্সফার করলাম, আমি একা একা এটা করলাম, এটা করলাম, হুদা, এগুলা কিচ্ছু না। হঠাৎ কপালে লটারি লাগতেই পারে। লটারি টিকিট লাগে না, 10 জন লটারি টিকিট নাই, একজনের লাগে। সবার কি লাগে? লাগে না, একজনেরই লাগে, তো লাগা যায়। নাম ট্রান্সফারের জটিলতা আছে, যে জটিলতা থাকার কারণেই হয়তো এই সমস্যাটা তৈরি হয়েছে। অন্যান্য যেমন নাম্বার প্লেট, টেক্সট, টোকেন, ওগুলাতে বেশি প্যারা নাই, এই জন্য ওগুলাতে তো একাই করা যায়। সবাই এক না, কিন্তু দালাল ছাড়া বিআরটি অচল, কথাটা মাথায় রেখেন।